সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা রাজ টিভির পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টে। দর্শক, আজ 114তম পর্ব এবং আমি আছি ডাক্তার শারমিন নাহার ঝর্ণা, সঞ্চালক হিসেবে। দর্শক, আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত অনেক রোগী প্রতিনিয়ত পাই এবং আমাদের যারা দেখছেন, আমি নিশ্চিত আপনাদের মাঝে অনেকেই হয়তো আছেন এই অসুখে আক্রান্ত, কিংবা আপনাদের আত্মীয় কিংবা পরিচিত কারো মাঝে এই অসুখটি রয়েছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ যাদের আছে, তারা এই রোগটি সম্পর্কে বিশদভাবে জানতে চান এবং সেই সাথে চিকিৎসা বিষয়ক পরামর্শও কিন্তু নিতে চান। দর্শক, আজ আমরা কথা বলবো রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ এবং এর চিকিৎসা নিয়ে। এই অসুখটি কি এবং এর আদ্যপান্ত, এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার শাহিন মাহমুদ স্যার, এমবিবিএস, বিসিএস হেলথ, এমজি রিউমাটোলজি, বিএসএমএমইউ, স্পেশালিস্ট ইন রিউমাটোলজি অ্যান্ড মেডিসিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ঢাকা, বাংলাদেশ। স্যার আছেন আমাদের সাথে? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছে। স্যার আসসালামু আলাইকুম, আমি আমন্ত্রণ জানাই আজকের আয়োজনে। স্যার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই স্যার। আসসালাম, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সাথে কথা বলতে পেরে আমাকে খুব ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তবে দুর্ভাগ্যজনকভাবে স্যার আমরা আপনাকে দেখতে পাচ্ছি না স্যার। স্যার, আপনার ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা একটু যদি স্যার কাইন্ডলি চেক করতেন। আহ আর স্যার আমাদের সাথে আছেন ইন্টারনেট সংযোগ, আহ একটু কমিউনিকেশনের সমস্যা হচ্ছে। দর্শক, আমরা স্যারকে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে পাবো আশা করছি। আমি এই বিরতিতে একটু বলে রাখি স্যার, কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমি শুরুতে আন্তরিক আহ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্যার আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে এই আয়োজনে। দেখতে কি পাচ্ছেন? এখন দেখা যাচ্ছে কি? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে, thank you। আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, দর্শক, আমাদের আলোচনা আজ আমরা করব রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ এবং এর চিকিৎসা নিয়ে। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানবার থাকে, আমাদের কমেন্ট সেকশনে লাইভ চলাকালীন সময়ে নাম, বয়স এবং আপনার সমস্যার কথা বিস্তারিত লিখে কিংবা প্রশ্নের কথাটি আহ আহ, একটু বিস্তারিত লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। আমাদের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসেট ইউপাসেট, মিডিয়া পার্টনার বরাবরের মতো রাজ টিভি। দর্শক, আজকে এই আয়োজনটি আয়োজিত হয়েছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির সৌজন্যে এবং আমরা আজকে আয়োজনে কথা বলবো, আমি আগেই বলেছি, রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ এবং এর চিকিৎসা নিয়ে। দর্শক, দেরি না করে বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের এই আয়োজনটি, যাতে আমরা আমাদের পরামর্শগুলো আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় ডাক্তার শাহিন মাহমুদ স্যারের কাছে। স্যার, শুরুতেই যে বিষয়টি জানতে চাইবো, রিউমাটয়েড আর্থ্রাইটিস এই অসুখটি আসলে কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট যে প্রোগ্রামগুলো করে থাকি, এগুলো সাধারণত জেনারেল পপুলেশন, আমরা সাধারণ যারা জনগণ, যারা রোগ সম্পর্কে বুঝে না, তাদের সম্পর্কে বেশিরভাগ বলে থাকি। তো এই জন্য আমি একটু নর্মাল ভাষায় বলতে যাচ্ছি কথাটা। সেটা হলো, আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা কথা ধারণা আছে যে আমরা যখন বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যখন বলি যে আপনার একটা বাত রোগ হয়েছে, ওনারা প্রথমেই বুঝতে পারেন যে ওনার বাত জ্বর হয়েছে। এটা আসলে একটা বড় ধরনের মানে আলাদা জিনিস। বাত জ্বর আর বাত রোগ এক কথা নয় আসলে। বাত রোগের মধ্যে অনেকগুলো রোগ পড়ে যায়। আমরা যদি বলি অন্তত ছোট 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 বড় মিলে কমপক্ষে 600 থেকে 700 ধরনের বাত রোগ আছে। তার মধ্যে বড় ধরনের বাত রোগ আছে প্রায় 100 থেকে 200 ধরনের। এরকমই একটা বাত রোগ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। মানে এটা আমরা যদি সরাসরি বলি যে অনেকগুলো বাত রোগের মধ্যে একটা ব্যথার উপসর্গ নিয়ে প্রকাশ পায়, এরকম একটা রোগ হচ্ছে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো এটা কোনোভাবেই বাতজ্বর নয়। অসংখ্য ধন্যবাদ স্যার। এই বাতজ্বর এবং বাত রোগ, এই দুটো বিষয় আসলে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই। আমরা মনে করি যে এই দুটো বিষয় এক, কিন্তু তার পরিষ্কার করে বলেন আসলে
বাত জ্বর এবং বাত রোগ দুটো কিন্তু এক জিনিস নয়। স্যার এই যে বাত রোগ নিয়ে কথা বলছি, রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি স্যার, এই অসুখে মূলত কারা আক্রান্ত হচ্ছেন স্যার? রিস্ক ফ্যাক্টর আছে কি? কিংবা স্যার নিত্য দিনে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে কোন ধরনের মানুষের মাঝে বেশি দেখছেন? ডাক্তার শাহীন মাহমুদ স্যার, আপনি কি আছেন আমাদের সাথে? আচ্ছা, ইন্টারনেট সংযোগের গোলাযোগের জন্য স্যার এই মুহূর্তে আমাদের সাথে নেই। আমরা আশা রাখছি স্যার খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবার যুক্ত হয়ে যাবেন। দর্শক, আমরা কথা বলছি রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ এবং তার চিকিৎসা নিয়ে। এবং এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গী হতে চাইলে লাইভ চলাকালীন সময় আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নের কথা জিজ্ঞাসা করতে পারেন। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং একটি প্রশ্নও এসেছে। আমরা চেষ্টা করব স্যারের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে স্যারের জন্য। দর্শক, আমি আবারও বলে রাখি আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টপাসি ট্রিপাসি। স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটু মাঝখানে মনে হয় লাইনটা কেটে গিয়েছিল। একটু আবার বলবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে আবার যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ কি এই সম্পর্কে। স্যার, একটু জানতে চাইবো এই অসুখে কারা মূলত আক্রান্ত হয় স্যার? আহ এই এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এই বাত রোগটি হতে পারে যে কারো, যে কোনো বয়সে। কিন্তু আমরা যদি নরমালি বলি যে এই রোগটা কেন হয় এবং কাদের হয়, আসলে পৃথিবীতে যে গবেষণাপত্র এবং যে জিনিসগুলো আছে তার মধ্যে দেখা যাচ্ছে যাদের বয়সটা একটু বেশি, বাইরের কান্ট্রি গুলোতে বলে 65 থেকে, মানে 65 থেকে 80 বছর বয়স যাদের, তাদের বেশি হয়। তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে পারি আর একটু কম বলতে পারি, হয়তো 50-এর পরে সাধারণত এই রোগটা দেখা দেয়। এই রোগটা মহিলাদের মধ্যে হওয়ার প্রবণতা পুরুষের চাইতে প্রায় দ্বিগুণ পরিমাণ বলা হয়। তার মানে আমরা বলতে পারি যারা বয়স্ক মানুষ এবং মহিলা মানুষ তাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। যদি বলি যে রোগটা হচ্ছে কেন, মানে ওনাদের তো এই রোগটা আমরা বলছি হচ্ছে, পরিষ্কার ভাবে যদি বলি যে এটা একেবারে কারণটা জানা নাই যে কেন হচ্ছে, তবে কিছু কিছু ধারণা করা হয় যে এই কারণে হতে পারে। তার মধ্যে একটা ধারণা হচ্ছে জেনেটিক, বলি আমরা বংশগত, যদি বংশে কারো থেকে থাকে সে কারণে একটা কারণ হতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে বাংলাদেশের মানে এই সাবকন্টিনেন্ট বা এই উপমহাদেশের মধ্যে যারা স্মোকার বা সিগারেট খেয়ে থাকেন তাদের হতে পারে। সর্বোপরি একেবারে পরিষ্কার কারণ জানা নাই, তবে আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলি যে এই রোগটা এমন একটা রোগ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ব্যাঘাত দেখা দেয়। তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলে কি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে যে কাজটা করে আমরা বোঝানোর জন্য উদাহরণ দিয়ে বলতে পারি এভাবে যে আহ সাধারণত যখন কোনো রোগ জীবাণু আমাদের শরীরে ঢুকে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটার মাধ্যমে এই রোগ জীবাণুটাকে মেরে ফেলে। কিন্তু যখন দেখা যায় যে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা যে স্বাভাবিকভাবে কাজ করে, সে কাজটা করতে ব্যাঘাত ঘটে, তখন ওরা বাইরের রোগ জীবাণুকে তো মারেই, শরীরের নিজস্ব কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলোকে ওরা চিনতে পারে না, ভাবে যে এগুলো বাইরের কোনো রোগ জীবাণু, তারা তাদেরকে আক্রমণ করে এবং এই কারণেই রোগটা হয়ে থাকে। আমি জাস্ট 30 সেকেন্ড সময় নিয়ে একটা নর্মাল উদাহরণ দিয়ে বলবো যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন যে আমাদের বাড়িতে যদি একটা পোষা কুকুর থেকে থাকে, এটা যদি কখনো আমাদের বাড়ির সবাইকে চিনে, তাদেরকে দেখে সে কিছু বলে না। কিন্তু যখন রাতে চোর ডাকাত যদি কেউ এসে থাকে বা অপরিচিত যদি কোনো লোকজন আসে, তখন সেই কুকুরটা ঘেউ ঘেউ করে অথবা তাদেরকে কামড়াতে যায়। একই রকম, যখন এই কুকুরটা পাগল হয়ে যায় বা তার কোনো সমস্যা দেখা দেয়, সে তখন বাড়ির লোক এবং বাইরের লোক সবাইকে কামড়াতে থাকে, সে চিনতে পারে না। তো একেবারে হুবহু একরকমই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একই। আমাদের শরীরে সে নিজস্ব সবকিছুকে চিনে, কিছুই বলে না, কিন্তু যখন সে এই পাগলের কুকুরের মতো, মানে পাগলা কুকুরের মতো তার ব্যাঘাত দেখাতে, তখনই সে তাদেরকে আক্রমণ করে বসে। তো এই জন্য আমরা শেষ কথা বলতে পারি যে এটা একটু বয়স্ক মানুষের হয়ে থাকে, মহিলা মানুষের হয়ে থাকে, এবং এটার কারণ হচ্ছে সাধারণত শরীরের ভিতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাঘাতের জন্য হতে পারে যে কারণ। ধন্যবাদ স্যার। স্যার, আমি দেখতে পাচ্ছি আমাদের একজন দর্শক কমেন্ট সেকশনে একটি প্রশ্ন করেছেন। দীপল চৌধুরী নামে একজন দর্শক প্রশ্ন করেছেন। স্যার, আমি একটু প্রশ্নটি নিতে চাই, যদিও আজকের বিষয়বস্তুর সাথে সরাসরি সম্পৃক্ত নয়। স্যার, তিনি লিখেছেন 2018 সালে
CES lateral view inflection and extension and odontoid view এর এক্সরে রিপোর্ট অনুযায়ী atlantoaxial distance is increased 3 millimeter in extension 7 millimeter in flexion। এখন আমার প্রশ্ন হলো এটার নর্মাল ভ্যালু কত থাকে, আমারটা কত সিরিয়াস? আমার যখন ব্যথা হয় তখন পুরো মাথা ধরে থাকে, চোখেও একটু ঝাপসা দেখি, প্রস্রাব চাপলে আটকে রাখতে কষ্ট হয়। এই মুহূর্তে আমি কি করব? নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে মনে হয়। অ্যাটলান্টো এক্সিয়াল সাবলাভেশনের সমাধান কি? এমআরআই বা সিটি স্ক্যান টেস্টের নাম কি হবে, যে টেস্ট করালে এক্সাক্ট অবস্থা বোঝা যাবে? স্যার অনেকগুলো প্রশ্ন করেছেন তিনি। আমার মনে হয় একটু অল্প কথা একটু সহজ যদি একটা সমাধান দিয়ে দিতেন স্যার। হ্যাঁ, একটা জাস্ট অল্প কথাই বলে দিই। আসলে কখনো কোনো একটা রিপোর্টের উপর, সেটা এক্সরে হোক, এমআরআই হোক, সিটি স্ক্যান হোক, কখনোই আমরা চিকিৎসা করি না বা কোনো একটা ডায়াগনোসিস সরাসরি আমরা বলতে পারবো না। এটা নির্ভর করে পুরা রোগী দেখে, রোগের তার ব্যথা বা পারিপার্শ্বিক কি আছে সেটার উপর। উনি যে কথাগুলো বললেন, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট অনেকগুলো রোগে আক্রান্ত হতে পারে। তার মধ্যে আমরা জায়ান্ট সেল আর্টারাইটিস বলি, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস তার মধ্যে আছে, এবং আদার্স অনেকগুলো আর্থ্রাইটিস আছে, সেগুলো হতে পারে। তো এগুলো আসলে শুধু কথা শুনে এটা আসলে বলা মুশকিল, মানে বলা যাবে না আসলে সরাসরি রোগীকে দেখে। সত্যিকার ধন্যবাদ স্যার আপনার মূল্যবান পরামর্শের জন্য। দর্শক, স্যার যেটি বলছিলেন আসলে আপনার উচিত হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে দেখা করে তার পরামর্শ নেওয়া। ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান প্রশ্নের জন্য। স্যার আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের উপসর্গগুলো কি কি স্যার? কি কি উপসর্গ নিয়ে এই রোগীরা আসছেন? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রোগের যে উপসর্গগুলো বা রোগীর যে প্রথম যে জিনিসগুলো বুঝতে পারেন, এগুলো উনি দেখে আসলে বুঝবেন যে কোথায় যেতে হবে, কি করতে হবে এবং কি হতে পারে। এজন্য স্বাভাবিকভাবে রোগীদের বোঝা ওই জিনিসটা খুব জরুরি। তো সাধারণত এই রিউমাটয়েড আর্থ্রাইটিস যে রোগটা, এটা প্রকাশ পায় বিভিন্ন মানে আমাদের গিরা গিরা যে আছে এগুলোতে ব্যথা হতে থাকে। এবং এটা সাধারণত দেখা যাচ্ছে ছোট বড় গিরা সবগুলোতেই ব্যথা হয়। ব্যথাগুলো লম্বা সময় ধরে চলতে থাকে। কখনো কখনো হাতের আঙ্গুল যেগুলো জয়েন্ট থাকে, আঙ্গুলের মধ্যে যে গিরাগুলো থাকে, পায়ের আঙ্গুলে যে গিরাগুলো থাকে, এগুলো দেখা যায় মাঝে মাঝে ফুলে যায়। এবং এটা সাধারণত বেশি হবে রাতে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে খুব বেশি। দিনে যখন উনি আস্তে আস্তে চলাফেরা করবেন, দেখা যায় ধীরে ধীরে এই জিনিসটা কমে আসে। এটা একেবারে সাধারণ প্রকাশ, নর্মাল প্রকাশ। কিন্তু সব রোগের যে একই রকম ভাবে প্রকাশ হবে, একই ধরনের হবে, তা কিন্তু না। কখনো কখনো দেখা যায় যে বড় বড় গিরায় ব্যথা হচ্ছে, বিশেষ করে হাঁটু, তারপরে দেখা যায় কবজি, কনুই, এগুলোতে ব্যথা হচ্ছে, বা পায়ের গোড়ালি। যদিও সাধারণত ছোট ছোট গিরায় একসাথে ব্যথা হওয়ার কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে। আর কিছু মানে আনকমন কন্ডিশন থাকে, যেগুলো এই ব্যথা একদিকে মানে সাধারণত দুই পাশে সমান সমান ভাবে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এক পাশে হচ্ছে, তারপরে দেখা যায় যে হাতে আছে পায়ে নাই, এরকম অল্প অল্প কিছু ক্ষেত্রে হতে পারে। আর খুবই অল্প ক্ষেত্রে, যেটা আসলে রোগী বুঝতে পারবেন না, এটা ডাক্তার হয়তো অনেক অন্য কোনো কারণে খুঁজতে গিয়ে দেখতে পারবেন, কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এই গিরা বা হাতে পায়ে ব্যথা ছাড়াও কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস এই রোগটা হতে পারে। আমরা এই জন্য আসলে এটাকে একসাথে দুইটা ভাগে ভাগ করে দিই। একটা বলি মাস্কুলোস্কেলিটাল, মানে মাংস এবং হাড়ের সমস্যা। আবার আরেকটা অংশ আছে যে মাংস এবং হাড়ের সমস্যা ছাড়াও অনেকগুলো ভাবে এই রোগটা প্রকাশ পায়। সেগুলো আমরা এক কথায় মেডিকেলের ভাষায় বলি এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। বাংলা ভাষায় বলতে পারি যে এটা গিরা এবং মাংসর বাইরে। এটা কি কি হতে পারে? এটা কখনো কখনো দেখা যায় ওনার শুকনা কাশি হচ্ছে ফুসফুসের মধ্যে। কখনো কখনো দেখা চোখ চুলকাচ্ছে শুধু সারাক্ষণ, এটি এপিসক্লেরাইটিস বলে, চোখ লাল হয়ে যাচ্ছে। কোনো কোনো রোগী দেখা যায় হঠাৎ করে স্ট্রোক করে বসছে, মানে স্ট্রোকের জন্য স্ট্রোকেও ভর্তি হয়েছেন বা স্ট্রোক হয়েছে, কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই রিউমাটয়েড আর্থ্রাইটিস স্ট্রোক নিয়েও প্রেজেন্ট করতে পারে। আর বড় একটা আরেকটা কারণ হতে পারে, কখনো কখনো দেখা যাবে হাতে পায়ে কিছু কিছু গোটা গোটা গোল গোল দাগ হচ্ছে, এটা আমরা নোডিউল বলি, মানে গোটার মতো হচ্ছে, এবং আর অন্য কোনো তার সমস্যা দেখা যাচ্ছে না। দেখা গেল যে এটাও আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। আবার আরেকটা রোগ এর সাথেই অনেক সময় থাকে, এটা আমরা শোগ্রেন্স বলি। সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোনো সময় প্রকাশ হতে পারে, এর সাথেও থাকতে পারে। এটা হয় দেখা যায় চোখ মুখ শুকায় ওনার, শুকনা, খেতে গেলে খেতে পাচ্ছেন না, বারবার পানি দিয়ে খাবার খেতে হচ্ছে, চোখের মধ্যে মনে হয় যে বালি পড়ে আছে, এরকম ভাষা লাগছে, এরকম কিছু কিছু মানে এটা অন্য ধরনের রিয়ার প্রেজেন্টেশন বলতে পারি। তবে স্বাভাবিকভাবে রোগীরা যেটা বুঝবেন সেটা হচ্ছে
দুই হাতে পায়ে সমান সমান গিরাতে ব্যথা হবে, হাত পা ফুলে যাবে, রাতে বেশি হবে এবং সকালে খুব বেশি হবে, দিনে ধীরে ধীরে কাজ করলে আস্তে আস্তে কমে যাবে। এটাই আসলে প্রধান লক্ষণ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবং সাধারণত বয়সটা 50 বছরের পরেই বেশি হয়, মহিলাদের বেশি হবে। এর আগেও হতে পারে যে কোনো বয়সে, কিন্তু এটাই সাধারণ বয়স। ধন্যবাদ স্যার। স্যার, এই যে উপসর্গের কথা জেনে নিলাম, জয়েন্টে ব্যথা হবে, জয়েন্ট ফুলে যাবে এবং দিনের একটা পর্যায়ের পর ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে, সকালে ব্যথাটা বেশি থাকবে। এই উপসর্গগুলো দিয়ে কি স্যার রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ ডায়াগনোসিস করা যায়, নাকি এর পাশাপাশি অন্য কোনো ক্লিনিক্যালি কোনো টেস্ট কিংবা কোনো ইমেজিং টেস্ট করার প্রয়োজন রয়েছে স্যার? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে এই সিমটম গুলো দেখে বা এই লক্ষণগুলো দেখে ধারণা করি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ওনার হতে পারে। এবং অনেকগুলো রোগ থাকে সাধারণত সব ক্ষেত্রেই, যে একটা বাত বাত রোগের সাথে আরেকটা বাত রোগের একই রকম প্রকাশ হয়ে থাকে। তো এই লক্ষণগুলো দেখে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলতে পারবো না। তাকে অবশ্যই অবশ্যই আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার হবে অন্য অন্য রোগের সাথে পার্থক্য করার জন্য। যেমন আরো কিছু রোগ আছে, স্পন্ডাইলো আর্থ্রাইটিস বলি, কিছু ভাইরাস দিয়ে ইনফেকশন হয়ে ভাইরাল আর্থ্রাইটিস বলি। ওই রোগগুলোর প্রকাশটা একই রকম হতে পারে। এখন রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য আমরা গুরুত্বপূর্ণ 2টা বা 3টা পরীক্ষা দিয়ে মোটামুটি বুঝে যেতে পারি যে এই লক্ষণগুলোর সাথে যদি এটা পজিটিভ থাকে তখন রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি। এখন এই যে টেস্ট গুলো বললাম, হ্যাঁ, হাতে পায়ে যদি আক্রান্ত থাকে তখন আমরা এক্সরে দেখে ধারণা করতে পারি, কিন্তু এক্সরেটা কখনোই পুরাপুরি ডায়াগনোসিস করতে পারে না। কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো কিছু হাড় পাতলা হয়, কিছু কিছু হাড়ের ক্ষয় হয়, মানে জয়েন্ট গুলো গিরাতে কিছু ক্ষয় হয়, এটাতে এক্সরেতে আমরা এটা পেতে পারি। কিন্তু ডায়াগনোসিস করার জন্য আমরা 3টা পরীক্ষা খুব মানে 2টা খুবই কাজে লাগে। একটা আমরা বলি রিউমাটয়েড ফ্যাক্টর, আর একটা এনটিসিসিপি নামক একটা পরীক্ষা আছে। কিন্তু সাধারণ জনগণের জন্য যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং জানতে হবে, এখন তো ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, সবাই দেখা যায় সার্চ করে বুঝে নেন, কিন্তু এটাতে আরো সাধারণ মানুষের খুব বিপদ হয়। এই যে আমি যে 2টা টেস্টের নাম বললাম, রিউমাটয়েড ফ্যাক্টর, এনটিসিসিপি, অনেক দেখা যায় ডাক্তারের কাছে গিয়ে এই পরীক্ষাগুলো করান, সাধারণ মানে রিউমাটোলজিস্ট না, অন্য ডাক্তার কাছে করান, দেখা গেল ওই দুইটাই নেগেটিভ আসছে, অথবা উল্টা, যে একটা পজিটিভ আসলো আর একটা পজিটিভ না। এখন উনারা মানে রোগী বুঝে গেলেন হয় রোগ আছে না হলে নাই, কিন্তু সত্যিকার অর্থে এগুলো কিন্তু আমাদের সবসময় সাপোর্টিভ, মানে এগুলো আমাকে সাহায্য করে, কিন্তু সরাসরি রোগটাকে ধরতেও সাহায্য করে না, নাও করা যাবে না। আমি যদি পরিষ্কার ভাবে বলি যে সবার কিন্তু এই 2টা ফ্যাক্টর পজিটিভ থাকবে না এবং থাকেও না। তার মানে এই 2টা নেগেটিভ, মানে রিউমাটয়েড ফ্যাক্টর, এনটিসিসিপি এগুলো নাই, তার মানে ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস নাই, ব্যাপারটা কিন্তু তা না আসলে। যদি সব লক্ষণ মিলে যায়, আমরা অন্য কোনো বাত রোগের সাথে মিলাতে না পারি, বয়স মিলে যায়, তাহলে কিন্তু এই 2টা পরীক্ষা ছাড়াও আমরা বলতে পারবো যে ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে। আবার উল্টা ক্ষেত্রে এমন দেখা গেল অন্য একটা রোগের সাথে হুবহু মিলে যাচ্ছে, কিন্তু ওনার রিউমাটয়েড ফ্যাক্টরটা পজিটিভ আসছে। এটা দেখা গেল যে কিছু নর্মাল মানুষের, সাধারণ মানুষেরও কিন্তু পজিটিভ আসতে পারে। দেখা গেল তাদের আসলে এই বাতটা না, রিউমাটয়েড ফ্যাক্টর না। তার মানে এই গবেষণাগুলো, এই রোগের ডায়াগনোসিস গুলো সাধারণ মানুষ যদি শুধু টেস্ট থেকে নিজে নিজে বুঝে যান, তাহলে এটা বড় একটা ভুল করবেন এবং বড় একটা বিপদ হবে। কারণ প্রতিটা বাত রোগেরই লম্বা সময়ের চিকিৎসা দরকার হয়, এবং এটা যে ডায়াগনোসিসটা হয়, রোগটা ধরা পড়ে এই প্রথম টেস্টের উপরে ধরা পড়ে কিন্তু চিকিৎসাটা চলতে থাকে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ওনার প্রথম লক্ষণটা অবশ্যই দরকার হবে, সাথে আহ যে পরীক্ষাগুলো সিবিসি, ইএসআর এগুলো বলি, এগুলো সাধারণত বেশি থাকে, সিআরপি এগুলো সাধারণ রোগীরা নাও বুঝতে পারেন। কিন্তু এই যে ফ্যাক্টর যে 2টা বললাম, এগুলো নেগেটিভ থাকলেই বাত নাই, পজিটিভ থাকলেই বাত আছে, এটা বলা যাবে না, এটা আসলে ডাক্তারের উপর ছেড়ে দিতে হবে। তবে আমরা এই 3টার কম্বিনেশন করে একসাথে মিল করে রোগটাকে ডায়াগনোসিস করে দিই। অসংখ্য ধন্যবাদ স্যার এই বিষয়টি পরিষ্কার করার জন্য। সুতরাং আমরা শুধুমাত্র একটা ল্যাব টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কি নেই এই বিষয়টি আসলে বলে দিতে পারবো না, এবং নিজেরা কখনোই এই ধরনের উদ্যোগ নিব না। আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিব এবং ডায়াগনোসিসটা কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকই করবেন। এই বিষয়ে আমরা আরো সতর্ক হব দর্শক, যেহেতু এই অসুখের চিকিৎসাটা একটু লম্বা সময় চালিয়ে যেতে হয় এবং চিকিৎসাটার ধরনটাও একটু আলাদা।
সুতরাং এক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। স্যার, এই বিষয়টি আমাদেরকে জানানোর জন্য আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাই। স্যার, এবার একটু চিকিৎসা প্রসঙ্গে আসি। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের চিকিৎসা সম্পর্কে জানতে চাই এবং এই চিকিৎসা শুরু করার আগে কোনো পূর্ব শর্ত আছে কিনা এই বিষয়টি জানতে চাই। হ্যাঁ, এটা আমাদের তো উম, মানে সাধারণ মানুষ তো বটেই, এবং নন মেডিকেল পার্সন যারা আছেন, যারা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে থাকেন গ্রামে, তারপরে হচ্ছে যে এমবিবিএস সহ অন্যান্য স্পেশালিটির মধ্যেও আমাদের এই রোগের চিকিৎসা শুরু করা কিছু পূর্ব শর্ত, এগুলো আসলে কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি দেখা দেয়। এটা আমাদের অবশ্যই জানতে হবে, মানতে হবে। এর কারণটা হচ্ছে, আমি বলে দেই যে এই রোগে যে চিকিৎসাগুলো, আসল রোগে চিকিৎসা করি, এগুলোকে আমরা এক কথায় বলতে পারি ডিজিজ মডিফাইং ড্রাগস। মানে হলো এই রোগটাকে নিয়ন্ত্রণ করবে এই ওষুধগুলো আমরা ব্যবহার করি। এবং প্রতিটা ওষুধই, আমি শুরুতেই যেহেতু বলেছিলাম যে এই রোগটা হয় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যায় না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে বেড়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে ব্যাঘাত দেখা দেয়। তাহলে আমরা যে ওষুধগুলো ব্যবহার করব, এই ওষুধগুলো কিন্তু প্রতিটাই প্রায় রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমাবে অথবা নিয়ন্ত্রণ করবে। তাহলে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমাবে বা নিয়ন্ত্রণ করবে, এই ধরনের রোগীর কয়েকটা জিনিস সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে একটা হচ্ছে টিবি হওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা আমরা লেটেন্ট টিবি বলি। বাংলাদেশের মানুষের সবারই জীবনে একবার না একবার টিবি হয়ে গেছে, যেটা জানে না, এটা প্রাথমিক টিবি বলি আমরা, ছোট বাচ্চাদেরও হয়ে থাকে। কিন্তু কিছু কিছু মানুষের লেটেন্ট টিবি, মানে হলো সুপ্ত অবস্থায় টিবি ফুসফুসে অথবা শরীরের মধ্যে বসে থাকে। এরা কাজ করতে পারে না, কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে বলে। জীবনের যে কোনো সময় যদি দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গিয়েছে, সাথে সাথে ওই টিবিটা মাথাচাড়া দিয়ে উঠে এবং শরীরে আক্রমণ করে, যেটা নর্মাল টিবি হয় সেটা কিন্তু হয়ে থাকে। তাহলে আমাদের প্রথমে টিবি স্ক্রিনিং বলি, আমরা টিবিটা দেখে নিব যে তার সুপ্ত টিবি আছে কিনা এই চিকিৎসা শুরু করার আগে। আরেকটা জিনিস হচ্ছে, এটাও ওই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সাথে সম্পর্কিত। এই ধরনের রোগীর চিকিৎসা চালানোর পরে দেখা যায় যেহেতু বয়স্ক মানুষের বেশি হচ্ছে, তাদের দুইটা সম্ভাবনা খুব বেশি থাকে। একটা হলো নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে, আর একটা হলো ইনফ্লুয়েঞ্জা হওয়ার খুব সম্ভাবনা থাকে। তাহলে অবশ্যই অবশ্যই এই ওষুধগুলো শুরু করার আগে আমাদের দুইটা ভ্যাকসিন দিয়ে নিতে হবে, নিউমোনিয়ার ভ্যাকসিন আর হচ্ছে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন। এগুলো কারণ হচ্ছে রোগ একবার যদি আমরা ওষুধটা শুরু করে ফেলি, তখন এই ভ্যাকসিন গুলো যদি দেও আমরা, তাহলে ভ্যাকসিন গুলো প্রপার কাজ করতে পারে না। সাধারণত ভ্যাকসিন দেওয়া থেকে আমরা একটা সময় গ্যাপ দিই, সর্বোচ্চ 2 মাস পর্যন্ত গ্যাপ দিয়ে কিন্তু আমরা ওষুধগুলো শুরু করি। তাতে হচ্ছে ভ্যাকসিনটা ভালো করে অ্যান্টিবডি তৈরি করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা তার মানে ঠিক থাকে। তাহলে আমাদের প্রথম তিনটা জিনিসই হচ্ছে, তাকে অবশ্যই কিছু স্ক্রিনিং করে নিতে হবে যে তার সুপ্ত টিবি আছে কিনা, ইনফেকশন আছে কিনা, ভ্যাকসিন দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমরা এই রোগের চিকিৎসা শুরু করব। এখন এই রোগের চিকিৎসা, স্পেসিফিক চিকিৎসাটা আমি আসলে কিছু বলবো না, কারণ এটা নর্মাল অনেক অনেক চিকিৎসা আছে, এটা বোঝানো খুব কঠিন হবে। কিন্তু জেনারেল আমি যে দুই একটা কথা বলতে চাই। যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগে থাকে, তারা সাধারণত রিউমাটোলজিস্টের কাছে আসার আগে অনেককে দেখিয়ে থাকেন। সেটা হতে পারে আদার্স স্পেশালিটি যে কোনো ডাক্তার, অর্থোপেডিক্স হতে পারে, মেডিসিন হতে পারে, ফিজিক্যাল মেডিসিন হতে পারে, ওনারা নিউরোলজিস্ট হতে পারে, ওনারা গিয়ে থাকেন, বিভিন্ন জায়গায় চেয়ে থাকেন। এখন ওখানে দেখা যায় আমরা যে প্রাথমিক প্রাথমিক ধাপে যে ওষুধগুলো ব্যবহার করে থাকি, সাপ্তাহিক কিছু ওষুধ আছে, মেথোট্রেক্সেট, লেফটোনোমাইড, এরকম নামে নামে কিছু ওষুধ আছে ব্যবহার করে থাকি। যখন রিউমাটোলজিস্টের কাছে আসেন, যখন ওই একই ওষুধ আমরা প্রেসক্রাইব করি, তখন উনি বলেন এই ওষুধ তো আমি খেয়ে আসছি, এই ওষুধ তো আমরা অনেক আগে ব্যবহার করে আসছি। আমি শুধু বোঝানোর জন্য একটা কথা বলি, আপনাকে চাল ডাল মাংস তেল সব যদি দিয়ে থাকেন এবং আপনাকে একটা বিরিয়ানি বা পোলাও রান্না করতে বলা হয়, 100 জন রান্না করলে 100 জনের একটা 100 রকম হবে। কারোটা ভালো হবে, কারোটা খাওয়ার যোগ্য হবে, কারোটা খাওয়ার যোগ্য হবে, সিম্পল একটা কথা। সবার উপাদান কিন্তু একই রকম থাকবে। এটা কতক্ষণ রান্না করলেন, কিভাবে ইয়ে করলেন, তার উপর নির্ভর করে। আমি এটা উদাহরণ দেওয়ার কারণটা হচ্ছে, আপনি ওষুধের নামটা কমন দেখেই মনে হবে যে আমি তো খেয়েছি, আমি তো ঠিক হোক না, ব্যাপারটা একেবারে মোটেই না। রিউমাটোলজি চিকিৎসাগুলো, রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসাগুলো, ওষুধগুলো এক থাকলেও কম্বিনেশনটাই হলো জরুরি, যে আমি কত ডোজে কত দিন কিভাবে চালাচ্ছি, তার উপরেই হচ্ছে আপনার রোগটা নিয়ন্ত্রণ করবে। আপনি বছরের পর বছর কম ডোজে অথবা বেশি ডোজে অথবা যে ওষুধে কাজ করছে না সে ওষুধ খেয়ে যাচ্ছেন, আপনার রোগটা মোটেই নিয়ন্ত্রণ হবে না। এজন্য আমরা একটা কথা নর্মালি বলে থাকি মেডিসিনের, যে মেডিসিনের অন্য যে কোনো ব্রাঞ্চ,
রোগগুলো ধরা খুব কঠিন থাকে, কিন্তু চিকিৎসাটা খুব সহজ থাকে। আর রিউমাটোলজিটা একটা ব্রাঞ্চ যেটা উল্টা। এখানে রোগটা ধরা খুবই সহজ থাকে, আমরা গেলে কয়েকটা পরীক্ষার মধ্যে বলে দিই আপনার তো এই রোগ হয়েছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। কিন্তু চিকিৎসা করা খুবই কঠিন। খুবই কঠিন বলতে হচ্ছে মানে কম্বিনেশন করাটা। এই জন্য এটা খুব জরুরি। তো আমাদের আসলে ধাপে ধাপে অন্তত 4টা ধাপের ওষুধ আছে। প্রথম ধাপের 4টা ওষুধ আছে, এগুলো যদি কাজ না করে আমরা দ্বিতীয় ধাপে যাই, তৃতীয় ধাপে যাই, এভাবে চতুর্থ ধাপের পর্যন্ত ওষুধ আছে। ওষুধের নামগুলো আমি বললাম না, কারণ হচ্ছে এগুলো সাধারণ ডাক্তাররা ব্যবহার করতে পারবেন না, আর রুগী তো নাই। আর এটা ডোজটা খুব ক্রিটিক্যাল, এটা উল্টাপাল্টা হলে লাভের চেয়ে ক্ষতি খুব হতে পারে, এবং প্রাণ সংশয়েরও সমস্যা থাকতে পারে বেশি ডোজ হলে। এখান থেকে অনেকগুলো খারাপ দিক হয়ে রুগী কিন্তু খারাপ হয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য জানলাম। রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে অন্য কিছু করার সুযোগ নেই। এটা কিন্তু খুব ডেঞ্জারাস স্যার বলেছেন। যেহেতু এক্ষেত্রে আহ, এমন কিছু ওষুধ ব্যবহার করা হয় যেগুলোর ডোজিং এর সমস্যার কারণে কিন্তু আসলে অনেক বড় বড় ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং আমরা এই ব্যাপারে আরো সতর্ক থাকবো। স্যার, আমাদের আরেকজন দর্শক ইসলাম শহীদুল, তিনি লিখেছেন স্যারের কাছে প্রশ্ন, রিউমাটয়েড আর্থ্রাইটিসে মাইক্রোফেনোলেট মফিটিল কতটা কার্যকরী স্যার? হ্যাঁ, এটা একেবারে স্পেসিফিক একটা কথা হয়ে গেল, তারপরে একটু কথা বলি। মাইক্রোফেনাট মফিটিল আমরা সরাসরি রিউমাটয়েড আর্থ্রাইটিসে প্রথম দিকে ব্যবহার করি না, এটা একটা চতুর্থ লাইনের ড্রাগ। কিন্তু তারও সাথে তার যদি ফুসফুসে আক্রান্ত থাকে, ফুসফুসে নডিউল থাকে, ইনভলভমেন্ট থাকে, এবং অন্য ওষুধগুলো যদি দেওয়া না যায়, অন্য ওষুধগুলোর মধ্যে আমরা এখানে সাইক্লোফসফেট নামে একটা ওষুধ ব্যবহার করি, ফুসফুসে আক্রমণ আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অন্য ওষুধে কাজ হয়নি, তারপরে আরো একটা ওষুধ আছে, এরপরে অ্যাজাথায়োপ্রিন, এগুলো যদি কাজ না করে, রিটোক্সিম্যাব, 3টা ওষুধে যদি কাজ না করে, তখন আমরা মাইক্রোফেনোলেট মফিটিল বা এমএমএফ দিয়ে থাকি। এটা অবশ্যই কার্যকরী, কাছাকাছি, কিন্তু দাম বেশি বলে আমরা শুরুতে এটা যাব না। আমাদের আসলে এটা চতুর্থ লাইনের ড্রাগ। এটা ব্যবহার যদি কোনো রিউমাটোলজিস্ট করে থাকেন, আমি নিশ্চিত যে স্পেসিফিক আপনার অন্য কোনো কারণ আছে, সে কারণে ব্যবহার করবেন। শুধুমাত্র রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য আমরা এমএমএফ সরাসরি দিব না, শুরুতেই দিব না, এটা অনেক পরের একটা ওষুধ। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার, প্রেগনেন্সি ক্ষেত্রে কিংবা অনেকে আছেন যাদের বিভিন্ন লিভার ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে চিকিৎসার কোনো তারতম্য আছে কিনা স্যার? ওষুধের ডোজের কোনো তারতম্য আছে কিনা, এই ব্যাপারটা একটু জানতে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা চেম্বার প্র্যাকটিস অথবা হাসপাতালে যখন রোগী দেখি, এটা একটা খুব ঝামেলায় পড়ে থাকি আমরা রিউমাটোলজিস্টরা, খুব প্রবলেম ফেস করি, মানে খুব সমস্যায় থাকি। এর মূল একটা কারণ হচ্ছে অন্যান্য স্পেশালিটি ডাক্তার যারা, অন্যান্য বিশেষজ্ঞ, বিশেষ করে যেমন গাইনি ডাক্তার, লিভার বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ, সবাই না, কিছু কিছু ডাক্তাররাই হয়তো রোগীকে বলে দেন যে আপনার তো এখন, আপনি বাচ্চা পেটে আছে অথবা লিভারের সমস্যা আছে, কিডনির সমস্যা, আপনি তো এই বাত ব্যথার ওষুধ খেতে পারবেন না, আপনার এটা এখন বন্ধ রাখতে হবে। এই কথাটা আসলে বলাটা সহজ, বাস্তবতা তো আসলে ভিন্ন। বাস্তবতা ভিন্ন মানে হচ্ছে, ওনারা কি ব্যথায় তাহলে কাতরাবেন? ওনারা কি সারা জীবন এভাবে থাকবেন? কিডনির সমস্যা তো এমন একটা সমস্যা, যাদের সিকিডি থাকে তাদের তো সারা জীবনই সিকিডি থাকে, তাহলে কি তারা চিকিৎসা পাবেন না? এটা ডেফিনেটলি গাইডলাইন আছে, খুব ভালোভাবে গাইডলাইন আছে। এবং প্রেগনেন্সিতে যদি বাচ্চা পেটে, কেউ যদি বাচ্চা নিতে চান এবং কারো যদি বাচ্চা পেটে থাকে, ডেফিনেটলি কিন্তু খুব ভালো ভালো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ওষুধ আছে কিন্তু। কিন্তু দেখা যায় এটা আমরা জানি যে কোনটা কোনটা ব্যবহার করা যায়, কোনটা কোনটা যায় না। আমি যদি দুইটা নাম বলি, যেমন সালফাসালাজিন আছে, অ্যাজাথায়োপ্রিন আছে, এগুলো আমরা প্রেগনেন্সিতে খুব সেফলি ইউজ করতে পারি একেবারে নরমালি। তারপরে কিডনি, লিভার, ম্যাক্সিমাম জায়গাতেই রিউমাটোলজির ম্যাক্সিমাম ওষুধগুলো ব্যবহার করা যায়, কিন্তু ডোজগুলো কমাতে হয়, ডোজগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হয়, যেটা আমি বললাম। তার মানে অনেক রোগীর ধারণা যে আমার এই সমস্যাটা আছে, আমি তো আর বাত রোগের চিকিৎসা দরকার নাই, করা যাবে না, আমি তো সর্বনাশ হয়ে যাবো। এবং এটা একই সাথে আমাদের যারা চিকিৎসক ভাই বোনেরা আছেন এবং স্যারেরা আছেন, তাদেরও আসলে এটা খেয়াল রাখতে হবে। আমরা রোগীকে যখন কাউন্সিলিং করি, এক কথায় যাতে বলে না দিই যে আপনার তো বাচ্চা আছে বা বাচ্চা নিবেন, আপনার এই ওষুধ খাওয়া যাবে না, কিডনির সমস্যা খাওয়া যাবে না। তো এটা রোগীরা যাতে জিনিসটা ভুল না বুঝেন, এটা ডেফিনেটলি খুব সুন্দর সুন্দর এবং ভালো গাইডলাইন মেনে চিকিৎসা করা যায়। এটা যে কোনো রিউমাটোলজিস্টের কাছে গেলে আপনার চিকিৎসাটা পাবেন। এখানেও আমি আর নামটা বললাম না, কারণ এগুলো একবারে লম্বা একটা ব্যাপার, এবং ছোটখাটো এক কথায় আসলে বোঝানো সম্ভব না। এটা একেবারে পার্সন টু পার্সন আলাদা আলাদা, প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা চিকিৎসা হয়, আলাদা ডোজ হয়। ধন্যবাদ স্যার।
স্যার আমরা যেকোনো ব্যথার ক্ষেত্রে আমরা মনে করি বিশেষ করে জয়েন্টে ব্যথা হলে যে ক্যালসিয়াম খেলে হয়তো আমি উপকার পাবো। ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেলে হয়তো আমি উপকার পাবো। আ স্যার এই বিভিন্ন ধরনের ডায়েট কিংবা ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলোর কোনো রোল আছে কিনা রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ চিকিৎসার ক্ষেত্রে? এই বিষয়টি একটু জানতে চাই। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রচুর রোগী পাই। প্রচুর না, প্রায় সবাই আমাদেরকে জিজ্ঞেস করে যে এই রোগটা তো এই খাবারগুলো খেতে পারবো কিনা? কারণ আমাকে ওই ডাক্তার এগুলো খেতে না করেছেন। মানে বিভিন্ন কথা বলেন যে এই মাংস, ওই মাংস, আ এই কচুলতি, বিভিন্ন জিনিস কথা বলে থাকেন। ডাল এগুলো খাওয়া যাবে না এরকম। আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস অনেকগুলো বাত আছে যেগুলো আসলে খাবারের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি নরমাল খাবার খাবেন, নরমাল চলাফেরা, নরমাল লাইফ, কোনো কিছুর সাথেই কোনো খাবারের সাথে কোনো সম্পর্ক নেই। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু একই। এটার সাথে খাবারের কোনো সম্পর্ক নেই। এটা অন্য কোনো গাউটের মতো না। আর কমন একটা জিনিস পাই একেবারে সব মানুষই প্রায় যে, যেকোনো ব্যথাই উনারা ভেবে থাকেন ক্যালসিয়ামের জন্য হয়, ভিটামিন ডি এর জন্য হয়। এই রোগটার ক্ষেত্রে আসলে সত্যিকার অর্থে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটা ক্যালসিয়াম খেলে আপনার ব্যথা কমবে মোটেই না। ক্যালসিয়ামের সাথে কোনো সম্পর্ক নেই এটা। এখন ভিটামিন ডি এর সাথে সরাসরি এই রোগের কোনো সম্পর্ক নাই। সেটা হয়তো উনার যদি ভিটামিন ডি কম থেকে থাকেন খেতে পারেন, সেটা একটা ভিন্ন। আরেকটা প্রশ্ন প্রায়ই করে থাকেন যে এই রোগটা ভালো হয়ে যাবে কিনা? আমি একটু আগে যেহেতু এটার কারণটা বলে দিলাম যে শরীরের ভিতর থেকে হচ্ছে, এটা অনেকটা ডায়াবেটিস প্রেশারের মতো। এটা আপনি ওষুধ খেলে বা নিয়ম মেনে থাকলে হয়তো সারা জীবন ভালো থাকবেন। কিন্তু পুরাপুরি নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। অল্প কিছু ক্ষেত্রে হতে পারে সেটা একেবারে 5% এর মতো। একেবারে নির্মূল হয়ে যায়। কিন্তু ধরে নিতে হবে যে আপনাকে কিছু না কিছু ওষুধ সবসময় খেয়ে যেতে হবে আসলে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে শেষ করবার আগে স্যার দর্শকদের বিশেষ করে যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর রোগী আছেন তারা যে বিষয়টি জানতে চান, আমার এই অসুখটি ধরা পড়লে আমি শুরুতে কার কাছে যাব? কোন ধরনের চিকিৎসকের কাছে গেলে আমি সবথেকে ভালো সেবাটা পাবো? স্যার সেক্ষেত্রে আসলে উত্তরটা কি? কোন ধরনের চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে সবথেকে ভালো ফলাফলটি পাওয়া যাবে? রিউমাটয়েড আর্থ্রাইটিস এর আসলে যে গাইডলাইন ওয়ার্লড ওয়াইড এবং যেভাবে ফলো করা হয় এখানে পরিষ্কার বলা আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এই রোগটা শুধুমাত্র রিউমাটোলজিস্টই ডিল করবেন, রিউমাটোলজিস্টই দেখবেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন। আসলে রিউমাটোলজিস্টের সংখ্যা খুবই কম এবং সব জায়গাতে নাই, সব বিভাগেও মানে জেলা শহরে তো নাই। এখন কিছু কিছু মেডিকেল কলেজে 13টা মেডিকেল কলেজে রিউমাটোলজিস্ট আছেন অলরেডি। তো এই জন্য আমরা বলি যে না, নাকি মেডিসিনের যারা ডাক্তার তারা দেখতে পারেন এবং রিউমাটোলজি। এর বাইরে কি আমরা আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসটাকে স্পেসিফিকলি না করব, কারণ হচ্ছে এটার গাইডলাইনটা একটু কঠিন, ওইভাবে ফলো করতে হবে। তবে মেডিসিনের ডাক্তার এটা সব সময় দেখতে থাকবেন না। উনারা প্রথম ধাপের চিকিৎসা যদি রেসপন্স না করে, রোগী যদি ভালো না হয়, প্রথম ধাপের চিকিৎসা বলতে 4টা ওষুধের মধ্যে যদি রেসপন্স না করে উনারা অবশ্যই রিউমাটোলজিস্টের কাছে রেফার করবেন। কারণ এটাই পরিষ্কার গাইডলাইন। এর বাইরে যদি ওনারা দেখতে যান তাহলে আসলে সত্যিকার অর্থে রোগীর ক্ষতি হয়ে যাবে। তো আমি এক কথায় বলতে পারি এটা একমাত্র ডিজিজ যেটা রিউমাটোলজিস্টের কাছে যেতে হবে। সম্ভব না হলে ইন্টারনাল মেডিসিনে যারা আছে তাদের কাছে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আসলে আমাদের জানা প্রয়োজন কিন্তু আমরা অনেকেই জানি না সে বিষয়গুলো আমাদের জানানোর জন্য। স্যার আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনার সাফল্য কামনা করছি। আমি দর্শক যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। দর্শক আমরা কথা বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ এবং তার চিকিৎসা নিয়ে। আশা রাখছি আমাদের পুরো আলোচনাটি আপনাদের কাজে আসবে। আমি পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাতে চাই এবং আজকের আয়োজন শেষ করতে চাই। তবে শেষ করবার আগে বলতে চাই আমাদের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টপা সিট্রিক আয়োজিত হয়েছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা এবং আজ আমরা কথা বলেছি 114তম পর্বে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ এবং তার চিকিৎসা নিয়ে। দর্শক আজকের মতো এখানেই বিদায়। শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.